ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তবে ৫ই আগস্ট হাসিনার ক্ষমতাচ্যুতের সিদ্ধান্ত নেওয়া হয় তার আগের দিন রাতে, অর্থাৎ ৪ঠা আগস্ট। সেনানিবাসে ঊর্ধ্বতন সেনাকর্তা টেলি কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নাকি গ্রহণ করা হয়। সম্প্রতি এমনই প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তবে সেনাবাহিনী এর পিছনে রয়েছে এমন খবর সামনে আসতেই অনেকে অবাক হয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পিছনে যে সেনাবাহিনীর কোনো হাত থাকতে পারে সেটা কখনোই কেউ ভাবতে পারেনি। আবার গণমাধ্যম যা যা বলছে সেগুলিও যে ধ্রুব সত্য সেটা না। তবে জানা যাচ্ছে ক্ষমতাচ্যুতিতে সবথেকে বড় ভূমিকা পালন করেছে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। অর্থাৎ ৪ঠা মে আগস্ট রাতে নির্ধারণ হয় শেখ হাসিনার ভাগ্য। যদিও তৎকালীন প্রধানমন্ত্রীকে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার মিথ্যে আশ্বাস। শেখ হাসিনার কাছে যা যা খবর আসে সেগুলি সবই মিথ্যে। তবে টেলিকনফারেন্সে কারা ছিলেন সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ৫ই আগস্টের পরবর্তী সামরিক বাহিনীকে অস্থিরতার বিবরণও উঠে এসেছে এই প্রতিবেদনে। ধারণা করা হচ্ছিল নৌবাহিনীর পরবর্তী কাণ্ডারি হতে যাচ্ছেন রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহারেল। তবে সুযোগ পাওয়ার পর নিজের প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেন নৌবাহিনী প্রধান। অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় যেখানে নৌবাহিনী। এমনকি যখন ছাত্রদের কোটা আন্দোলন চরম আকার ধারণ করে তখন তারেক সিদ্দিকীকে নিয়মিত খবর পাঠাতেন সোহেল। শোনা যায় শেখ হাসিনার পতনের মূল কলকাঠি নেড়েছিলেন এই তারেক সিদ্দিকী। তিনি খবর সংগ্রহ করতেন সেনাবাহিনীর অন্দর থেকে। এরপর কোটা বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করতেই একটি খবর উঠে আসে, সরকারকে রক্ষার দায়িত্ব পালনে অবহেলা করছে সেনাবাহিনী, যেটা অনেক দিনের সুপরিকল্পিত একটি ঘটনা, যেটা নিয়ে সরব হয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু তাকে যেভাবে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল তাতে তিনি মনে করেছিলেন সেনাবাহিনী পুরোটাই সামলে নেবে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা রক্ষীদের মধ্যে থেকেও বিশ্বাসঘাতকতা করা হয়। অন্যদিকে জানা যাচ্ছে এর পিছনে আরও দুজন ছিলেন। ২০০৪ সাল থেকে হাসিনার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিশ্বস্ত দুই কর্মকর্তা, মেজর অবসরপ্রাপ্ত সোয়েব এবং মেজর অবসরপ্রাপ্ত মামুন। তবে তাদের দুজনকেই ২০২১ সালে সরিয়ে দেওয়া হয়। এরপর তার নিরাপত্তা বলয় দুর্বল হয়ে পড়ে, এমনকি বিশ্বস্ত হয়ে উঠতে পারেনি কেউ। সব মিলিয়ে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। তবে শেষ পেরেকটি পুঁতেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে সেনাবাহিনী ছাত্রদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, যে কারণে ছাত্রদের মধ্যে ঢুকে মার্কিন ডিপ স্টেটের এজেন্টরা খুব সহজেই নিজেদের এজেন্ডা পূরণে সক্ষম হয়। তবে হাসিনা প্রথম থেকে যদি এই আন্দোলনকে আমলে নিতেন তাহলে হয়তো খানিকটা বাদসাধ্য তার সরকারের পতনের, বলছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের রাজনীতিতে কান পাতলে শোনা যায় আওয়ামী লীগ ফেরার একটি আতঙ্ক তৈরি হয়েছে। এই ভয় অনেকের মধ্যে ঢুকেছে। কেউ কেউ বলছেন যে ভয় তৈরি হচ্ছে যেভাবে রাজনৈতিক দলের নেতারা আওয়ামী লীগ নিয়ে ফেরা নিয়ে নানা বক্তব্য দিচ্ছে, তারই এক প্রকার নিশ্চিত করে দিচ্ছে যে শেখ হাসিনার দল ফিরবে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে কার্যক্রম বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে তাতে আওয়ামী লীগকে এটাই ফেরাবে। এটা নিয়ে রাশেদ খান একটি মন্তব্য করেছেন। তবে কি আতঙ্কে এবার বিএনপি এনসিপি? কেউ কেউ বলছেন বাংলাদেশের হাড়ির হাল ধরতে দেশে ফিরছে আওয়ামী লীগ। কারণ কিছুদিন আগেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন সজীব ওয়াজেদ জয় দিল্লিতে যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে। এরপর হয়তো আওয়ামী লীগের নেতৃত্ব হয়ে দেশে ফেরার চেষ্টা করছে তারা। ছাত্রলীগের মুখে যখন এমন কথা শোনা যায় তখন বোঝাই যায় কতটা আতঙ্কে রয়েছে তারা। গণ অধিকার পরিষদের প্রাক্তন নেতা রাশেদ খান একটি বক্তব্য রেখেছেন। তার এই বক্তব্যকে একটি উদাহরণ ধরে সেই বাস্তবতাকে রাজনীতিবিদদের মধ্যে কিংবা রাজনৈতিক দলগুলির মধ্যে যে বাস্তবতা বিরাজ করছে সেটা খুব নেতিবাচক দিকে যাচ্ছে। তিনি বলছেন যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। অর্থাৎ বর্তমান রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন তারা যা শুরু করেছে তাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমনটাই লিখেছেন। তিনি লিখেছেন শিবির তাদের সকল নেতাকর্মীকে প্রকাশ্যে আনলে কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও একটি বড় কারণ হলো সরকারি চাকরি। যেহেতু জামাত ক্ষমতায় আসতে পারেনি, সুতরাং শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরিতে সমস্যা তৈরি হতে পারে।
রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশনে বাদ পড়তে পারে। এই কারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থী পরিচয় রাখতে চায়, এছাড়া আরেকটি অংশকে ক্ষমতাসীনদের মধ্যে অনুপ্রবেশ করায়। এতে ক্ষমতাসীনকে ছত্রছায়া চাকরি বাকরিতে ভালো সুযোগ সুবিধা পায়। এখন যদি সবাইকে শিবির ওপেন করে ফেলে তখন উপরন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে তারা মনে করছে। তবে শিবিরের এই পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তিনি লেখেন, আপনারা যা শুরু করেছেন তাতে আওয়ামী লীগ ফিরবে আর আপনাদের সমস্ত কিছু বন্ধ করে দেবে। রাশিদ খান মনে করছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গিয়েছে, সেই আওয়ামী লীগ ফিরে আসবে দ্বিগুণ শক্তি নিয়ে। ফলে তাতে অন্যান্য রাজনৈতিক দলগুলির জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে লড়াই। বিএনপিও কি মনে করছে আওয়ামী লীগ ফিরবে? কারণ আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দীর্ঘায়িত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা নিষিদ্ধ আইন জারি করে দেয় বিএনপি সরকার। অনেকে বলছেন এই কর্মকাণ্ড করার পেছনে অনেকে বলছেন ভীতি কাজ করছে। সেই কারণেই যে দলটাকে প্রায় 2 বছর আগে বিলুপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে ছাত্রনেতারা, সেই দলটিকে নিয়ে এখনও কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে। অর্থাৎ শেখ হাসিনার দল চর্চায় রয়েছে। এইবার তারা ফিরতেও পারে, কারণ শোনা যাচ্ছে সাজিব ওয়াজেদ জয় তার মায়ের সঙ্গে দেখা করতে দিল্লিতে পাড়ি দিচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে মায়ের অনুমতি নিয়ে হয়তো নেতৃত্ব কাঁধে তুলে নেবেন, যেটা নিয়েও জল্পনা আবারও নতুন করে তৈরি হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের অন্দরে চলছে এক বিরাট জল্পনা। তবে কি 50 গুণ শক্তি বাড়িয়ে ফিরতে চলেছেন শেখ হাসিনা? পদ্মাপাড়ি কি কামব্যাক হবে আওয়ামী লীগের? সম্প্রতি এমনই বার্তা দিয়েছেন শেখ হাসিনা, কিন্তু কোন কোন ফ্যাক্টর কাজ করছে আওয়ামী লীগের ফেরার? শোনা যাচ্ছিল নতুন নাম নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ফিরতে চলেছেন এই দল। সূত্রে খবর, আপাতত এই ধরনের কোনো ভাবনাই নেই হাসিনার। আওয়ামী লীগ ফিরতে পারেন। হাসিনার এই বার্তায় নতুন করে বুক বাঁধছেন দলের নেতারা। মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতারা ফের আত্মবিশ্বাসী হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় আবার সক্রিয় হতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতাদের। ভারতে আশ্রয়ের পরে একাধিকবার অডিও বার্তা প্রকাশ পেয়েছে হাসিনা, আর সেসব বার্তায় ইউনূস সরকারের কড়া সমালোচনা করেছেন হাসিনা। জনগণের কণ্ঠরোধ, দেশের শাসকের আইন চালানো, সব একাধিক ইস্যু নিয়ে তোপ দেখেছিলেন তিনি। চলতি মাসের শেষের দিকে হাসিনার সঙ্গে দেখা করতে পারেন তার পুত্র সাজিব ওয়াজেদ জয়, আর ছেলেকে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেবেন কিনা সেই বিষয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বাংলাদেশের মতো দেশে আওয়ামী লীগের পুনরুত্থানের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে যে আগামী দিনে আবার স্বমহিমায় ফিরতে পারে আওয়ামী লীগ। তবে আমি আছি আপনাদের জন্য, আছি আপনাদের পাশে। ন্যায় বিচার যাতে হয় একদিন নিশ্চয়ই আমরা তা করব। আমাদের বিরুদ্ধে তো মিথ্যা মামলা দিয়ে একের পর এক হয়রানি করেই যাচ্ছে, কিন্তু আমার আত্মবিশ্বাস আছে কোনো অন্যায় করিনি। এরকম অত্যাচার নির্যাতন বিএনপির আমলেও হয়েছি। খালেদা জি আমার বিরুদ্ধে 12টা মামলা দিয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট এসে আরো 6টা মামলা দেয়। প্রত্যেকটা মামলা আমি বলছিলাম যে তদন্তকে আমাকে রিপোর্ট দিতে হবে, সেটাই করেছে, কোনো অন্যায় পাইনি। আর এখন তো মামলার হিসাব নাই, আমি শুধু হত্যা মামলা প্রায় 400-450 মামলা, এটা আমি নিয়ে পড়া করি না। এমনকি মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পড়া করি না। আমি আছি, অবশ্যই বাংলাদেশে ফিরে আসবো, আর এই অন্যায়ের প্রতিকার এবং বিচার আমরা করব। এবং আল্লাহ সেদিন আমাদের দেবে, জনগণ দেবে, বাংলাদেশের মানুষ দেবে। আজকে মানুষের কত কষ্ট আপনারা চিন্তা করতে পারেন। ঘরে খাবার নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সার নাই, কৃষক সেচ দিতে পারে না, পানি নাই, একটা পর ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, তরুণ সমাজ কাজ পায় না, চাকরি পায় না। অথচ আওয়ামী লীগের আমলে তো সবকিছুই ছিল। প্রত্যেকটা সেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আমরা দিয়েছি, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনা পয়সায় 30 প্রকার ঔষধ কমিটি ক্লিনিক থেকে আমরা দিয়েছি, মাতৃত্বকালীন ভাতা দিয়েছি, বিনা পয়সায় বই দিয়েছি, চিকিৎসা ব্যবস্থা করেছি, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত করে দিয়েছিলাম। কিন্তু একদিকে যেমন অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জত নাই, শিক্ষকদের ইজ্জত নাই, তার উপর এই সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো করে যাচ্ছে।
তবে আওয়ামী লীগের জনসমর্থন, সাংগঠনিক কার্যক্রম এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ফ্যাক্টর হতে পারে এই দলের ফিরে আসার নেপথ্যে। অতীতেও বহু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল হাসিনার দলকে, যা থেকে সঠিক সময়ে প্রত্যাবর্তন করতে পেরেছিল আওয়ামী লীগ। তবে সমালোচকরা বলছেন এই মুহূর্তে হাসিনার ফেরার কোনো সম্ভাবনাই নেই, যেহেতু আওয়ামী লীগ এখন বাংলাদেশে একটি নিষিদ্ধ দল। তাই ফেরার কথা বললেও কবে আওয়ামী লীগ ফিরবে এই নিয়ে সন্দিহান রাজনীতির কারবারিরা। বিএনপি সরকার অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ এবং দলের কার্যক্রম বন্ধ করতে আইন জারি করেছে, কিন্তু এসবের মধ্যে হাসিনার বার্তায় চাঙ্গা হচ্ছেন আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতারা। বাংলাদেশের একাধিক ইস্যুতে নাস্তানাবুদ হচ্ছে বিএনপি সরকার। জ্বালানি সংকট, দুর্নীতি সহ একাধিক বিষয়ে তারেকের অপদার্থতাকে দায়ী করেছেন রাজনীতিবিদদের একাংশ। আর এসবের মধ্যেই দলের বিদ্রোহী নেতাদের ভাঙিয়ে এনসিপিতে নেওয়ার চেষ্টা করছে নেতারা। দরকারে আওয়ামী লীগের নেতৃত্বকে পুনর্বাসনের কথাও শোনা গিয়েছে। সূত্রে খবর, এনসিপি চাইছে বিএনপির বেশ কিছু বিদ্রোহী নেতাদের দলে টানার। আর এভাবে বিএনপি থেকে নেতা ভাঙাতে থাকলে এই সময় হয়তো ফের ভোট করতে হবে তাদের। তখনই ময়দানে ফিরবে আওয়ামী লীগ। আর সেই কারণেই কি তলে তলে নিজেদের কৌশল ঠিক করছেন শেখ হাসিনা? ইউনূস সরকারের আমলে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। তারেক রহমানের সময়ও সেই সম্পর্ক খুব একটা ভালো অবস্থায় আসেনি। হাসিনাকে প্রত্যর্পণের বিষয় নিয়ে ভারত এখনো পাকা কোনো সিদ্ধান্ত নেয়নি। আর এর নেপথ্যে কি বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্কের কারণ? সব মিলিয়ে শেখ হাসিনার এই বার্তায় দল যে নতুন করে অক্সিজেন পাচ্ছে তা বলাই যায়। হঠাৎ করে তারেক রহমান ভারত সরকারের শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে কেন? এর পিছনে অনেকগুলি রাজনৈতিক কারণ তো আছেই। সেই সঙ্গে সরাসরি শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে দল হিসাবে বিএনপিও বেশি সুবিধা পেতে পারে বলেই অনেকে মনে করছেন। তাই তারেক রহমান ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির সভাপতিকে চিঠি লিখে দুই দলের মধ্যে সরাসরি আলাপ আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন। এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে, কারণ এটি সরকার স্তরে কূটনীতির বাইরের রাজনৈতিক দলগুলির মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন পথ খুলতে পারে, বিশেষ করে যখন আঞ্চলিক রাজনীতিতে দ্রুত পরিবর্তন হচ্ছে। তাছাড়া বাংলাদেশের একটি গোষ্ঠী চাইছে চরম ভারত বিরোধিতাকে হাতিয়ার করে সরকারে আসতে। বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধও বাড়তে পারে, এই জন্য প্রস্তুতি থাকেন। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান, বিএনপি, আমি ইলিয়াস হুসাইন প্রথম ব্যক্তি হব ইউএসএ থেকে ফ্লাই করব বাংলাদেশে ইনশাল্লাহ, যদি ভারতের সাথে আপনারা যুদ্ধ, আপনাদের উপরে যদি ভারতের কোনো যুদ্ধ শুরু হয়, সেই পরিস্থিতি যদি হয়। এই গোষ্ঠীগুলি জনপ্রিয়তার জন্য মুখে যাই বলুক, বাস্তবতা হলো ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধের তেমন কোনো অবকাশ নেই। যদি কখনো সেই রকম পরিস্থিতি হয়, তাহলে বাংলাদেশ বলে আর কিছু থাকবে না। সেটিও ভালো করে জানেন বর্তমান সরকার। যেখানে বাংলাদেশের সঙ্গে ভারত যে শিল্পগুলি যৌথভাবে করে আসছিল, বর্তমান পরিস্থিতিতে সেগুলি ভারত এখন চীনের সঙ্গে করছে। অর্থাৎ বাংলাদেশ ক্রমশ শিল্পের থেকে দূরে সরে যাচ্ছে, যা দেশের উন্নতির ক্ষেত্রে চরম বাধা সৃষ্টি করবে। তাই এটা শুধু একটি চিঠি নয়, ভারত বাংলাদেশ সম্পর্কের রাজনৈতিক মাত্রায় নতুন সমীকরণের ইঙ্গিত, যেখানে দুই দেশ যুদ্ধংদেহী পরিস্থিতি থেকে বেরিয়ে উন্নতি এবং প্রগতির পথে হাঁটতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দবাতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভয়ঙ্কর এক কথা বলেছিলেন, দাবায়ে রাখতে পারবা না। পাকিস্তান পারেনি, এবার বাংলাদেশও হাসিনা বিহীন চলতে পারবে না। ইউনূস, জামায়াত, বিএনপি সবাই মিলে এক হয়ে আওয়ামী লীগকে মুছে দিতে হাজার রকম চক্রান্তর ফন্দি ফিকির করে চলেছে। আওয়ামী লীগ চাইলে ইউনূসের আমলে আন্দোলনের মাধ্যমেই কালবৈশাখীর ঝড় হয়ে ফিরতে পারত, কিন্তু এই দলটিকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বলার পরও বারবার বিরোধীদের ক্ষমার চোখে দেখেছে আওয়ামী লীগ। তাই হাসিনা দেশের মানুষের রক্তক্ষরণ বন্ধ করার জন্য বিদেশি ফান্ডে জঙ্গি আন্দোলনের কাছে মাথা নত করে দেশ ছাড়লেন। তিনি সেই রক্তক্ষয় আর চাননি বলেই ইউনূসের সময় রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফিরতে চাননি। যে আওয়ামী লীগ দেশ তৈরি করেছে, তারা চাইলেই আবার দেশ রাজাকার মুক্ত করে ফিরিয়ে নিতে পারে। কিন্তু তাতে কি হবে?
দেশের সম্পদ এবং সাধারণ মানুষের মৃত্যু ছাড়া? তবে এমন নয় যে স্বাধীন চেতা মানুষের ইচ্ছেকে দাবায় রাখা যাবে। এমন একদিন আসবে যখন শেখ হাসিনা না চাইলেও আওয়ামী লীগ ফিরবে কালবৈশাখীর রূপ নিয়ে। তবে সেই দিন আর বেশি বাকি নেই। সেনাপ্রধান চক্রান্ত করে বাংলাদেশ ত্যাগ করিয়েছিল হাসিনাকে। এবার সেই সেনাপ্রধানই আবার শেখ হাসিনাকে স্বমহিমায় বাংলাদেশে ফিরিয়ে আনবে। গোপনে তৈরি হচ্ছে বড় পরিকল্পনা। কথায় আছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এবারে সেই সময় এসে গিয়েছে বাংলাদেশে। হয়তো এই বৈশাখী এখনো আইনি পথে ফিরতে চাইছেন হাসিনা। তিনি সুষ্ঠু বিচার, যা সব দেশ এবং সর্বজন গ্রাহ্য হবে, সেই বিচারের মাধ্যমে দেশে ফিরতে চাইছেন। কিন্তু বিচার হচ্ছে তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকারকে অগ্রাহ্য করে। সে কারণে তদারকি সরকার এবং এই সরকার চাপিয়ে দেওয়া বিচার দিয়ে হাসিনাকে আটকাতে চাইছেন। ইউনূসের আমলে বিশ্বের 6টি মানবাধিকার সংস্থা থেকে তার কাছে চিঠি আসে, আর সেই চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব রাজনৈতিক দলের কার্যক্রমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার, নিরাপত্তা খাত সংস্কার, বিচারিক জবাবদিহি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল সংগঠনগুলো। চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো HRW, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা CPJ নামে অভিহিত, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোর্টিফাই রাইটস, অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট F. কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইউনূসের সঙ্গে বৈঠকের পর সংগঠনগুলো তাদের ফলো আপ চিঠিতে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছে, রাজনৈতিক স্বাধীনতা, নিরাপত্তাবিহীন সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু ইউনূস সে ব্যাপারে কোনো পদক্ষেপ না করে তারেক রহমানের হাতে ক্ষমতা দিয়ে নিজের সুরক্ষা কবচটি আদায় করে নিয়েছেন। আর সংসদ এমন ভাবে চলছে যেন আওয়ামী লীগ বলে কোনো দল ছিল যারা দেশ স্বাধীন করেছিল, তার আঁচটুকু পাওয়া মুশকিল। ফলে শেখ হাসিনা না চাইলেও আওয়ামী লীগ ফিরবে হয়তো এই বৈশাখেই। দায়িত্ব নিয়ে যারা হাসিনাকে ভারতে সুরক্ষার আশ্রয় রেখে এসেছিল, তারাই আজ চাপে পড়ে হাসিনাকে সসম্মানে নিজের দেশে ফিরিয়ে আনবে।